হোয়াট আ ম্যাচ! কি ম্যাচ আমরা দেখলাম! মানে বিশ্বাস করতে পারছি না যে এরকম ফাইট ব্যাক ইংল্যান্ড দেবে। যখন আমরা ফার্স্টে ব্যাটিং করে 253 রান স্কোর করে দিয়েছিলাম তখন ভেবেছিলাম যে ম্যাচ অনায়াসে আমরা জিতে যাব, কোনো চাপ নেই, আরামসে জিতে যাব। ইংল্যান্ড হয়তো মারতে গিয়ে লাগাতার উইকেট হারিয়ে ফেলবে ওরা, 160, 70, 80 কি 200ই করবে খুব বেশি হলে, কিন্তু আশেপাশেও আসতে পারবে না। কিন্তু সেই ইংল্যান্ড কিন্তু দারুণ ফাইট করে দিয়েছে। 7 রানে মাত্র ম্যাচটা হেরে গেছে, 7 রানে। এবং এরই সাথে যাকে বলে ভারত আরেকবার কিন্তু আইসিসি টুর্নামেন্টের ফাইনালে কোয়ালিফাই করে গেল। এই নিয়ে পরপর 4টে আইসিসির হোয়াইট বল ইভেন্টের ফাইনালে আমরা কোয়ালিফাই করলাম। 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপে, 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপে, 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপে। এখন শুধু আমাদের ট্রফি জেতাটা বাকি আছে, আর কিছুই না। যদি আমরা রবিবার নিউজিল্যান্ডকে হারিয়ে দিই ফাইনালে, তাহলে আমরা প্রথম দেশ হব বা প্রথম টিম হব যারা পরপর দুবার টি-20 ওয়ার্ল্ড কাপ জিতবে এবং নিজের ঘরের মাঠে ট্রফি জিতবে। কিন্তু সেসব নিয়ে পরে আসবো, সেসব রবিবার দেখা যাবে কি হয়, আমাদের টিম কেমন খেলে তার উপর ডিপেন্ড করবে। কিন্তু জ্যাকব বেথেলের কিন্তু তারিফ করতে হবে। কি খেলাটাই না খেললো, 22 বছর বয়স। যখন ব্যাটিং করতে নেমেছে তখন 4.1 ওভারে 38 রানে 2 উইকেট হারিয়ে ইংল্যান্ড ঢুকছে এবং তার একটু বাদে জস বাটলার আউট হয়ে গেল। সেই জ্যাকব বেথেল একা হাতে পুরো লড়ে গেল লাস্ট ওভার অবধি, 48 বলে 105 রান। স্যালুট করতেই হবে জ্যাকব বেথেলকে, দুর্দান্ত খেলেছে। ভারতের মতো কোয়ালিটি টিমের এগেনস্টে, ভারতের মতো কোয়ালিটি বোলিং লাইন আপের এগেনস্টে, ভারতের মাটিতে 48 বলে 105 রান কোনো অংশে কম নয়, দারুণ ইনিংস। বাকি যদি আমরা দেখি জস বাটলার পুরো টুর্নামেন্ট জুড়ে ফ্লপ, একটা ম্যাচেও চলেনি। নেপালের এগেনস্টে 26 করেছিল আর তারপরে এই 25 রান করলো ইন্ডিয়ার এগেনস্টে, বাকি পুরো টুর্নামেন্ট জুড়ে ফ্লপ। 8 ইনিংসে টোটাল 87 রান স্কোর করেছে, লেস দ্যান 11 অ্যাভারেজ। এবং মোস্ট প্রবলি এটাই জস বাটলারের লাস্ট ওয়ার্ল্ড কাপ ছিল, লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ ছিল, আর হয়তো খেলবে না। আর হ্যারি ব্রুককে নিয়ে আমি শুধু একটাই কথা বলতে চাই যে ব্রুক ভাই, তুমি পাকিস্তানের এগেনস্টে যত ইচ্ছা রান বানিও, আমাদের এগেনস্টে এসো না, আমাদের এগেনস্টে তুমি চলবে না। আমাদের এগেনস্টে খেলতে গেলে প্রপার টেকনিক থাকা দরকার। ওই পাকিস্তানের এগেনস্টে তুমি যত ইচ্ছা রান বানাবে, ওই চোখ বন্ধ করে রান বানাবে, জানি তুমি রান বানিয়ে দেবে, কিন্তু আমাদের এগেনস্টে চলবে না এইসব। আর আমাদের বোলিংয়ের কথা যদি বলি, দুজনকে স্যালুট করতে হবে। একটা হচ্ছে জাসপ্রীত বুমরা আর একটা হচ্ছে হার্দিক পান্ডিয়া। কি দুর্দান্ত বোলিং করলো! জাসপ্রীত বুমরা 4 ওভারে 33 রান দিয়ে একখানা উইকেট, আর হার্দিক পান্ডিয়া 4 ওভারে 38 রান দিয়ে দুখানা উইকেট। যখন জাসপ্রীত বুমরা বোলিং করতে আসলো তখন 5 ওভারে 69 রান দরকার, বুমরা তখন 2 ওভারে 19 রানে 1 উইকেট স্পেল। সেই ওখানে এসে বুমরা 8 রান মাত্র খরচ করলো। তারপরে আবার 18তম ওভারে বোলিং করতে আসলো, 3 ওভারে 45 রান দরকার। তখনও ভয় লাগছিল যে হয়তো ইংল্যান্ড চেস করলেও করতে পারে, কারণ আমরা জানি যে পাকিস্তানের এগেন্সে 2বার 3 ওভারে 48 রান চেস হয়েছে। একবার ভারত করেছে, অস্ট্রেলিয়া করেছে। আচ্ছা, এই ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড নিউজিল্যান্ডের এগেন্সে 3 ওভার 43 রান চেস করেছে। কিন্তু আমাদের কাছে একটা বুমরা আছে, এবং সেই সময় সে বুমরা মাত্র 6 রান দিল, মাত্র 6 রান। অসাধারণ বোলিং করলো, অসাধারণ, দুর্দান্ত বোলিং। সত্যি স্যালুট করতেই হবে জাসপ্রীত বুমরাকে। এবং তার সাথে হার্দিক পান্ডিয়া 4 ওভারে 38 রান দিয়ে দুখানা উইকেট এবং ব্যাট হাতে 12 বলে 27 রান। তো বাকি বোলারদের দিকে যদি আমরা তাকাই, খুবই বাজে বোলিং করেছে আর্শদীপ সিং, 4 ওভারে 51 রান দিয়ে একখানা উইকেট এবং প্রচুর ওয়াইড বল করে ডেথ ওভার্সগুলোতে। তো প্রচুর রেকটিফাই করতে হবে ফাইনালের আগে ওকে। আর তার সাথে বরুণ চক্রবর্তীও তাই, গ্রুপ স্টেজগুলোতে এত ভালো বোলিং করো, তবে সুপার হিট থেকে যে কি হলো কে জানে। মানে মনে হচ্ছে একদম ফালতু বোলার। কে বলবে নাম্বার 1 র্যাঙ্ক টি-20 বোলার এই মুহূর্তে? এইভাবে কেউ মার খায়? 4 ওভারে 64 রান দিয়ে একখানা উইকেট, কোনো ভ্যারিয়েশন নেই, কিচ্ছু নেই, একদম প্লেন বল দিয়ে যাচ্ছে, যে কেউ এসে মেরে যাচ্ছে ওকে। এখন জানি না ফাইনালে ওর জায়গায় কুলদীপকে আনবে কি আনবে না। আমার তো মতে চেঞ্জেসের দরকার নেই, যা আছে তাই ঠিক আছে, কিন্তু খুবই বাজে বোলিং করেছে। অক্ষর প্যাটেল 3 ওভারে 35 রান দিয়েছে, একখানা উইকেট নিয়েছে, হয়তো খুবই বাজে বোলিং করেছে, কিন্তু অক্ষর প্যাটেলের যে দুটো ফিল্ডিং ছিল, দুটো ক্যাচ ছিল, ওই দুটো ক্যাচ না থাকলে আমরা এই ম্যাচটা জিততেই পারতাম না কোনোভাবে। একটা হ্যারি ব্রুকের ক্যাচ, এবং তারপরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উইল জ্যাক্সের ক্যাচটা, 37 বলে 82 রান দরকার। ওটা যদি ক্যাচটা না ধরতে পারতো তাহলে 6 রান হয়ে যেত, 36 বলে 76 রান দরকার থাকতো এবং ইংল্যান্ড জিতেও যেতে পারতো ম্যাচটা সেখান থেকে। এবার যদি আমাদের ব্যাটিংয়ের কথায় আসি, তাহলে সবচেয়ে প্রথমে তারিফ করতেই হবে সঞ্জু স্যামসনের। পরপর দুটো ম্যাচে দারুণ খেলে দিল। ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে 97 নট আউট, 50 বলে 196 চেস করতে নেমে, এবং এই ম্যাচে 42 বলে 89 রান করে দিল। ভেবেছিলাম সেঞ্চুরিটা স্কোর করে দেবে, কিন্তু করতে পারলো না। এবং বিরাট কোহলি সেই 2016 টি-20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে এই সেম মাঠেই 47 বলে 89 নট আউট স্কোর করেছিল। তো সেম 89 যাকে বলে সঞ্জু স্কোর করলো। আচ্ছা, তারিফ করতে হবে ঈশান কিষানের, 18 বল খেলেছে কিন্তু 39 রানের একটা ইম্পর্টেন্ট নক খেলে দিয়েছে। শিবম দুবে 25 বলে 43 রান স্কোর করেছে, স্পিনারদের এগেনস্টে দারুণ দারুণ সব 6 মেরেছে।
আচ্ছা, বাকি যদি আমরা দেখি সবাই ছোটোখাটো কন্ট্রিবিউশন রেখেছে এবং ইম্পর্টেন্ট নক খেলেছে। যেমন হার্দিক পান্ডিয়া 12 বলে 27 রান স্কোর করেছে, এছাড়া তিলক ভার্মা 7 বলে 21 রান স্কোর করেছে। এবং তিলককে যখনই আমরা দেখছি যে ওকে 5 বা তার নিচে নামাচ্ছে ব্যাটিং করতেও, কিন্তু প্রত্যেকটা ম্যাচে দারুণ দারুণ কন্ট্রিবিউশন করছে। আচ্ছা, দুজনের ব্যাটিং নিয়ে চিন্তায় আমরা রইলাম ফাইনালের আগেই, আর সেটা হচ্ছে অভিষেক শর্মা। অভিষেক কিন্তু এখন অবধি পুরোপুরি ফ্লপ, মানে ভেবেছিলাম সেমিফাইনালে অভিষেক চলে যাবে, কিন্তু সেমিফাইনালেও কিন্তু অভিষেক চললো না, সেমিফাইনালেও চললো না, এবং এরপরে কিন্তু ফাইনালে চলতেই হবে ওকে। কারণ যদি ইন্ডিয়া হেরে যায় ফাইনালে, তাহলে কিন্তু মানে বিশাল ক্রিটিসিজম সহ্য করতে হবে অভিষেককে। এবং তার সাথে হচ্ছে সূর্যা কুমার যাদব, সূর্যাও তাই সেম। ফার্স্ট ম্যাচে সেই 84 নট আউট স্কোর করেছিল, আর মাঝখানে শুধু জিম্বাবুয়ের এগেন্সে 13 বলে 33 স্কোর করেছিল, ব্যাস। তাছাড়া কোনো কন্ট্রিবিউশনই নেই। মানে 13 পয়েন্ট আগে 160 রানে 3 উইকেট স্কোর যখন সূর্যা ব্যাটিং করতে নামলো, তো সেখানে ভেবেছিলাম হয়তো অ্যাটলিস্ট 15 বলে 35 এরকম সামথিং নকও খেলে দেবে, কিন্তু কত করলো 6 বলে 11। এবং প্রত্যেকটা ম্যাচে অভিষেক শর্মাকে দেখছি মানে পার্ট টাইম স্পিনারদের কাছে আউট হয়ে যাচ্ছে। কোনো ম্যাচে আউট হচ্ছে সালমান আলী আখার কাছে, কোনো ম্যাচে আউট হচ্ছে উইল জ্যাক্সের কাছে। কি এগুলো এগুলো মেনে নেওয়া যায় কোনোভাবে? স্পিনারদের এগেনস্টে এত বড় বড় শট মারতো অভিষেক আগে, কাউকে মানতই না। সেই স্পিনারদের কাছে এখন অভিষেক আউট হয়ে যাচ্ছে, এগুলো মেনে নেওয়া যাচ্ছে না কোনোভাবে। অনেকে বলছে রিঙ্কুকে যেন ওর জায়গায় আনা হয়, আমি বলছি না যে রিঙ্কুকে আনুক ওর জায়গায়, ঠিক আছে এখন খেলছে খেলুক, কি হবে জানি না, বা দেখা যাক সেটা ম্যানেজমেন্ট কি ডিসিশন নেয়, সেটা ম্যানেজমেন্টের উপরে, আমি তো আমার বলাতে তো কিছু আসবে যাবে না। কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স, নাম্বার 1 র্যাঙ্ক T20I ব্যাটার, তার কাছ থেকে এরকম পারফরমেন্স সত্যিকার অর্থে এক্সপেক্ট করিনি। তো যাই হোক, ইন্ডিয়া এখন ফাইনালের জন্য কোয়ালিফাই করে গেল, নিউজিল্যান্ডের সাথে ফাইনাল হবে। আশা রাখি যেন ইন্ডিয়া মানে টাইটেলটা ডিফেন্ড করতে পারে এবং প্রথম টিম হয় যারা ঘরের মাঠে ট্রফি জিতে যাবে। দেখা যাক এখন রবিবার ফাইনালে কি হয়। তো এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।